2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের স্বাগতম। ইতিমধ্যে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছি, উত্তর প্রকাশ করেছি। সেই উত্তরে আমি খতিয়ানের বিশ্লেষণ ব্যাখ্যা করিনি। তো তোমাদের অনেকেই কমেন্টসে, অর্থাৎ প্রথম ভিডিওর কমেন্টসে আমাকে খতিয়ানের ব্যাখ্যা জানতে চেয়েছো, এবং সেই ভিডিওতে আমার মূলধন হিসেবে প্রারম্ভিক ব্যালেন্স যুক্ত করা হয়নি, বিধায় আমি খতিয়ান নিয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করেছি। আশা করি এই ভিডিওটা তোমরা দেখবে। এতে আমি খতিয়ানের ব্যাখ্যা এবং আগের ভিডিওতে যে ভুল সেটি সংশোধন করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমেই মূলধন হিসাব। দেখো, মূলধন হিসাবে আমার তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট খতিয়ান 31 মে 2021 সালের উদ্বৃত্ত যথাক্রমে 32,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা এবং 25,000 টাকার প্রাপ্য হিসাব, অর্থাৎ তিনটা সম্পদ যোগ করার পর এখানে 18,000 টাকার দায় আছে। দায় বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি 69,000 টাকা। সো এটা হচ্ছে আমাদের মূলধন হিসেবে প্রারম্ভিক ব্যালেন্স, যেটাকে আমরা ব্যালেন্স বিডি বলে। যেহেতু মূলধন ক্রেডিট পাশে, আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বসালাম। বসানোর পর 1 তারিখ আবার নগদ এবং অফিস সরঞ্জাম বিনিয়োগ করা হলো। সো নগদ বিনিয়োগ, নগদান হিসাব ডেবিট এবং অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাই মূলধনের ক্রেডিট পাশে টাকা বসানো হয়েছে এবং সেটা আমরা যখন যোগ করি তখন দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে টোটাল 1,09,000 টাকা। দেখো, নগদান হিসাব ক্রেডিট পাশে 10,000, 69,000 যোগ 10,000 সমান 79,000। অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট, অর্থাৎ যেহেতু মূলধন ক্রেডিট, বিপরীত দফাটি বসবে সবসময়। হ্যাঁ, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট 30,000, ক্রেডিট পাশে টাকা বসানো হয়েছে। ক্রেডিট এবং ক্রেডিট পাশে টাকা যোগ করলে আমরা দেখতে পাই টোটাল যোগফল হচ্ছে 1,09,000 টাকা। ওকে, এটা হচ্ছে মূলধন হিসাব, যেটা আমি আবারও বলছি, আমার আগের যে পূর্বের যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম সপ্তাহে প্রথম অ্যাসাইনমেন্টে এটি ভুল ছিল, অর্থাৎ প্রারম্ভিক ব্যালেন্সটি অন্তর্ভুক্ত হয়নি। আমি প্রারম্ভিক ব্যালেন্সটি এখানে অন্তর্ভুক্ত করেছি। ওকে, তারপর নগদান হিসাব। দেখো, প্রথমেই ব্যালেন্স বিডি, অর্থাৎ ব্যালেন্স দেওয়া আছে আমার, সেটি হচ্ছে 32,000 টাকা। যেহেতু নগদ সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, তাই ব্যালেন্স বিডি ডেবিট পাশে লেখা হয়েছে। তারপর জুন 2, মালিক নগদ 10,000 টাকা ও 30,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে নগদান ডেবিট। দেখো, নগদের ঘরে ডেবিট পাশে টাকা, নাম হবে বিপরীত পাশে যে দফাটি থাকবে, অর্থাৎ মূলধন হিসাব 32,000 এবং 10,000 যোগ করলে হয় 42,000 টাকা। ওকে, জুন 30, 40,000 টাকা পণ্য বিক্রয় করা হলো, যা 60% নগদে। তাহলে আমরা নগদে বিক্রয় করছি 60%, 40,000 টাকার 60% হচ্ছে 24,000 টাকা। নগদান হিসাব ডেবিট 24,000 টাকা, আর বিপরীত পাশে বিক্রয় হিসাব লিখা হয়েছে, এবং 42,000 যোগ 24,000 সমান 66,000 টাকা। ওকে, এটাও ডেবিট, এবং আমার পূর্বেও ডেবিট ব্যালেন্স ছিল, তাই ডেবিট এবং ডেবিট যোগ করে ডেবিট ব্যালেন্স প্রকাশ করেছে। 9, ভাড়া পরিশোধ 8,000 টাকা। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো, নগদের ঘরে ক্রেডিট পাশে টাকা বসেছে, নাম হবে বিপরীত পাশে যে দফা আছে, তার ভাড়া হিসাব ডেবিট ক্রেডিট বাদ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে 58,000 টাকা। যেহেতু ডেবিট ফিগার বড়, তাই জেরের ডেবিট পাশে বসবে। ওকে, জুন 12, চলতি মাসের 5 তারিখের বিক্রয়ের টাকা পাওয়া গেল 500 টাকা বাট্টা মঞ্জুর করে। ওকে, আমরা বাট্টা মঞ্জুর করে 500 টাকা পাচ্ছি, বিদায় আমার হবে যাবে নগদান হিসাব ডেবিট 5,000, 15,500 টাকা, প্রদত্ত বাট্টা 500 টাকা এবং দেনাদার হিসাব ক্রেডিট 16,000 টাকা। ওকে, তাহলে আমি নগদান হিসাব ডেবিট, অর্থাৎ নগদের ঘরে ডেবিট পাশে বসবে 15,500 টাকা, নাম হবে বিপরীত পাশে যেটি আছে, অর্থাৎ দেনাদার হিসাব। তাহলে আমরা ডেবিট এবং ডেবিট যোগ করলে দেখতে পাচ্ছি 73,500 টাকা হচ্ছে ব্যালেন্স। ওকে, জুন 20 তারিখ, ঘোষ এন্ড সন্সের নিকট পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে। অবশ্যই 50% ধারে হলে আর অবশিষ্ট অংশ নগদে সংগঠিত হয়েছে। তাহলে যাবে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট পাশে 50%, অর্থাৎ 4,500 টাকা বসবে।
নাম হবে বিপরীত পাশে যেটি আছে, অর্থাৎ ক্রয় হিসাব ৭৩,৫০০ বিয়োগ ৪,৫০০ সমান ৬৯,০০০ টাকা। ওকে, জুন 23 ঘোষ এন্ড সন্সের তার পাওনা পরিশোধ করা হলো। তাহলে সে আমার কাছ থেকে পেত ৪,৫০০ টাকা। ২০০ টাকা বাট্টা বাদ দেওয়ার পর, অর্থাৎ আমাকে যদি সে ২০০ টাকা বাট্টা প্রদান করে, তাকে প্রদান করতে হবে আরো ৪,৩০০ টাকা। প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদের ঘরে ক্রেডিট পাশে টাকা বসবে, নাম হবে বিপরীত পাশে যেটি আছে, অর্থাৎ প্রদেয় হিসাব ৬৯,০০০ থেকে ৪,৩০০ টাকা বাদ দিলে আর থাকে ৬৪,৭০০ টাকা। ওকে, জুন ২৬ ৩০,০০০ টাকা পণ্য বিক্রয় করা হলো। এর জন্য যাবে হবে বিক্রয় নগদান হিসাব ডেবিট, নগদের ঘরে ডেবিট পাশে টাকা, নাম হবে বিক্রয় হিসাব। এই ৬৪,৭০০ যোগ ৩০,০০০ যোগ করলে ৯৪,৭০০ টাকা। ওকে, জুন ৩০ ম্যানেজারের বেতন প্রদান করা হলো ১০,০০০ টাকা। বেতন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বেতন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা হবে অর্থাৎ নগদের ঘরে ক্রেডিট পাশে টাকা যোগ বিয়োগ করলে ৮৪,৭০০ টাকা। ওকে, এটা হচ্ছে নগদান হিসেবের ব্যালেন্স। এখন আসো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের পূর্বে থেকে একটি ব্যালেন্স দেওয়া ছিল, যেটা বছরের অর্থাৎ হিসাবের শুরুতে, হিসাবকালের শুরুতে ব্যালেন্স বিডি ৩০,০০০ টাকা। আবার মূলধন স্বরূপও 30,০০০ টাকা আনা হয়েছে, যার যাবে হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জামের ঘরে ডেবিট পাশে টাকা বসবে, নাম হবে মূলধন হিসাব, এবং টাকা যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি ৬০,০০০ টাকা। এবার আসো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব ও ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, তাই প্রদেয় হিসাবে ক্রেডিট পাশে যে ব্যালেন্স প্রারম্ভিক ছিল সেটি বসানো হলো। এবং দেখো ২০ তারিখে ঘোষ এন্ড সন্সের নিকট হতে ক্রয় ৪,৫০০ টাকা। এখানে ৪,৫০০ টাকা নগদ এবং অবশিষ্ট অংশ যেহেতু ধারে, সো এই ধারে অংশটার ফলে প্রদেয় হিসাবকে প্রভাবিত করছে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাবের ক্রেডিট পাশে টাকা বসবে ৪,৫০০, এবং আগের ক্রেডিট ব্যালেন্সের সাথে যোগ হয়ে টোটাল হয়ে যাবে ২২,৫০০ টাকা, নাম হবে ক্রয় হিসাব। ওকে, তারপর হচ্ছে ২৩ তারিখ ঘোষ এন্ড সন্সকে পাওনা পরিশোধ করা হলো। এখানে ঘোষ এন্ড সন্স এর পাওনা পরিশোধ করা হলো টোটাল তার কাছ থেকে পাওনা কমে যাচ্ছে ৪,৫০০ টাকা। ৪,৫০০ টাকার পাওনা যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা লিখবো ডেবিট পাশে, অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখানে ডেবিট পাশে টাকা বসাতে হবে ৪,৫০০ টাকা। তাহলে আমরা যোগ বিয়োগ করার পর টোটাল হচ্ছে ১৮,০০০ টাকা। ওকে, যেহেতু ডেবিটে ক্রেডিটে বিয়োগ, এটা থেকে এটা বাদ দেওয়ার পর আর থাকবে হচ্ছে ১৮,০০০ টাকা। এই হচ্ছে আমাদের প্রদেয় হিসাবের টোটাল খতিয়ানের বিশ্লেষণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কেউ না বুঝে থাকো, অবশ্যই আমাকে জানাবে, এবং এই ভিডিওটি তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্টস এর মাধ্যমে উৎসাহিত করবে যেন পরবর্তী ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।